আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রত্যেকেই মুসলমান যারা আছে তারা শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা হিন্দু আছেন তারা তাদের ভাষায় তাদের নিয়ম অনুযায়ী শুকরিয়া আদায় করবেন। অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তারাও তাদের নিয়ম অনুসারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব হিসেবে সৃষ্টি করেননি, তিনি কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৃষ্টি না হইলে এই পৃথিবীর সৃষ্টি হতো না। সেই প্রিয় নবীর একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার জন্য আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে যখন যেখান থেকে আমার লাইভটি দেখবেন, যারা গ্রাম পুলিশ আছেন এবং গ্রাম পুলিশের বাহিরেও যারা আমার আইডির সাথে আপনারা যুক্ত আছেন, ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। অনেক বন্ধু ইতিমধ্যে সালাম দিয়েছেন, আমি আপনাদের সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বন্ধু জানতে চেয়েছেন কেমন আছি। ভাই, একদিকে শুকরিয়া আদায় তো করতেই হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আলহামদুলিল্লাহ। অপরদিকে শারীরিকভাবে খুব অসুস্থ, সেটা হয়তোবা আপনারা আমার চোখ মুখ এগুলো দেখে বোঝার কথা। সুমন সুমন ওটা শব্দ আহে দুনিয়ার, পানির শব্দ আহে দুনিয়ার। আপনারা আমার চোখ মুখ দেখলে, চেহারা দেখলে বোঝার কথা যে যার চেহারাটা এই লাইভেই এমন দেখাচ্ছে, বাস্তবে তার সামনাসামনি গেলে তার চেহারাটা কেমন হতে পারে বা সে কতটা অসুস্থ হতে পারে। আজকে প্রচণ্ড অসুস্থ থাকা সত্ত্বেও, যেহেতু এখানে আমার একা না, আমাদের বৃহত্তর একটা জাতি, আমরা বৃহত্তর মানুষগুলোর ভাগ্য পরিবর্তনের বিষয়, সেই কারণে আমি অসুস্থ, এতটাই অসুস্থ ছিলাম যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার সাথে সুমন ছিল, সুমন কিন্তু ফোন দিতে চেয়েছিল নাইমকে, আমার বাড়িতে ফোন দিতে চেয়েছিল, যে এতটাই অসুস্থ ও সুমন নিজেই ঘাবড়ে গিয়েছিল যে ভাই খুব অসুস্থ, আমি একা সামলাতে পারবো কিনা। ডাক্তারের কাছে বারবার বলতেছিল ডাক্তারের কাছে নিয়ে যাই ভাই, ডাক্তারের কাছে নিয়ে যাই। তো আমি না বলি যে আমাকে আধা ঘন্টা সময় দাও, আমি আমার মতো থাকি, আল্লাহকে ডাকি, আল্লাহ সুস্থ করে দেবে। ও ভয় পেয়েছিল, সেক্ষেত্রে প্রায় 1 ঘন্টা খুব অবস্থা খারাপ ছিল। আল্লাহকে ডেকেছি যে আল্লাহ, আমি যদি সুস্থ না হয় তাহলে আমি 47,000 গ্রাম পুলিশের কাজে যেতে পারবো না, তো আমাকে তুমি একটু সুস্থ করে দাও, আমি যেন একটু দৌড়াতে পারি। তো আল্লাহ আমার ডাক শুনেছে। প্রায় 1 ঘন্টা পরে আমি সুস্থ হই এবং আমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম, মন্ত্রণালয়ে গিয়ে লাইভ করেছি, সেটা আপনারা দেখেছেন। লাইভ খুব অল্প সময় করব, কয়জন লাইভে যুক্ত হলেন সেটাও বিষয় না, কে দেখলেন না সেটাও বিষয় না। মন্ত্রণালয়ে কি হয়েছে সেগুলোর আগে আমি অল্প কিছু কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আন্দোলন আমরা করেছি 21 তারিখে সমাপ্ত, 14 তারিখে শুরু, 17 তারিখে আমরা রাস্তায় মিছিল নিয়ে আমরা গিয়েছিলাম মহামান্য রাষ্ট্রপতির বাসভবনে।
তো এখনো বর্তমানে কিছু কিছু আইডির থেকে আমাদের সেই ভিডিও, তারা পত্রিকার মতো তাদের আইডি, আবার একটা আছে ডক্টর শারমিন নাকি কি জানি, এমন কিছু ব্যক্তি আছে তারা সেখান থেকে বর্তমানে প্রচার করতেছে। এতে 47,000 গ্রাম পুলিশ কেউ মনে করবেন না। আমার অনেক লাইভ, অনেক ভিডিও, তখন আমি বলেছি যে আপনারা চলো চলো ঢাকা চলো, সকলে ঢাকা আসেন জাতীয়করণের দাবি আদায়ের জন্য। সেই লাইভটাকে তারা ডাউনলোড করে কাটিং করে সেই লাইভটাকে তারা ছাড়তেছে। আমার পিছনের পোস্টগুলো তারা বর্তমানে আবার টাইনে আনতেছে। এগুলো যারা করতেছে তারা 47,000 গ্রাম পুলিশ সদস্যদের ভাবমূর্তি এই সরকারের কাছে, এই দেশের কাছে, দেশের মানুষের কাছে ভাবমূর্তি নষ্ট করার জন্য করতেছে। স্বাধীনতা অর্জন করা খুব সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। আমাদের প্রত্যেককে, আমরা যারা গ্রাম পুলিশ আছি, এখন কিন্তু সময় না যে আমাদের নিজেদের মধ্যে তর্ক করা, আমাদের নিজেদের মধ্যে এই বাড়াবাড়ি করে ফেসবুকে লাইভ করা, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা, একজন আরেকজনের বিরুদ্ধে কমেন্ট করা। এটা কিন্তু গ্রাম পুলিশের দ্বারা কিন্তু এটা করলে আমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আপনার সাথে যদি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ থাকে, আপনারা আমাকে মেসেঞ্জারে নক দেন। আপনার মন ভরে যত প্রকারের গালিগালাজ আছে আপনি আমাকে করতে পারেন, যদি আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ থাকে। কিন্তু সেই আক্রোশের জেরে এই 47,000 গ্রাম পুলিশ সদস্যদের ক্ষতি করবেন না। এটা যারা গ্রাম পুলিশ আছেন তারা বিভিন্ন ধরনের পোস্ট করেন, ব্যাখ্যা দিয়ে পোস্ট করেন, নানান কথা, কবিতা লেখে। যেমন মুজিবুর সাহেব কবিতা লেখার উস্তাদ, তিনি কবিতা লেখেন, পড়েন, বলেন। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, বয়োজ্যেষ্ঠ আমি উজ্জ্বল খানকে অনুরোধ করব পায়ে ধরে, আমি কর্মচারী ইউনিয়নের সকলকে পায়ে ধরে করতেছি যে আপনারা কেউ ফেসবুকে বাজে কমেন্ট করবেন না। আমিও চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের নিয়ে কথা না বলার জন্য। এটা আমি আমার ব্যক্তিগতভাবে চেষ্টা করব। আমি আপনাদের কমেন্ট পড়ব না, যে শালা বলবেন তাকে দুলাভাই বলার চেষ্টা করব। কারণ 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে গেলে অবশ্যই ঠান্ডা মাথায় করতে হবে। এই দেশে অনেক ভাই খুব একটা ভালো নাই। যাই হোক, আমি এই আপনাদের কমেন্টগুলো নাই দেখি। তো সেক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। 47,000 গ্রাম পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এখন কিন্তু অনেকেই উঠে পড়ে লেগেছে। আর অনেকেই গ্রাম পুলিশ আর এই আনসার, এই দুইটা যে আলাদা বাহিনী, এটা অনেকেই না জেনে না বুঝে তারা মনে করতেছে যে আমরা আমরা পোশাকধারী, আমরাই মনে হয় আনসার বাহিনীর সদস্য। অনেকেই এটা মনে করতেছে এবং আমাদেরকে বলতেছে। আমি আমার ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যারাই আছেন, আমি সকলকে বলতে চাচ্ছি যে গ্রাম পুলিশ একটা বিষয়, একটা বাহিনী, আর আনসার বাহিনী সেটা আরেকটা বাহিনী। তারা সম্পূর্ণ ভিন্ন। আমাদের কর্মস্থল সম্পূর্ণ ভিন্ন, আমাদের আন্দোলনও ছিল সম্পূর্ণ ভিন্ন। আমরা আপনাদের দেশবাসীর সহযোগিতা নিয়ে, প্রত্যেকটা দেশ, এক বাক্যে দেশবাসী, আপনাদের প্রত্যেকটা ভাইয়ের সহযোগিতা নিয়ে আমরা আন্দোলন করেছি। আমরা শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, সেখানে সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় ছিল, র্যাব বাহিনীর সদস্যরা রাস্তায় ছিল, পুলিশ বাহিনীর সদস্যরা রাস্তায় ছিল, ডিবি, গোয়েন্দা, এনএসএফআই, সকল বাহিনীর সাথেই আমাদের কথা হয়েছে। আমরা প্রত্যেককে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করেছি এবং সম্মান দিয়ে আমরা আমাদের আন্দোলন করার চেষ্টা করেছি। তারপরেও যদি আমাদের কথায়, কাজে, কারণ অনেকগুলো লোক হয়েছে এখানে, সকলেই সমান না, আমরা সকলের বুদ্ধি সমান না, যুক্তি সমান না, সকলের রাগ সমান না, সকলের মেধা সমান না। যেহেতু অনেক লোক হয়েছি, যদি কারো আমার 45,870 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে আমরা ঢাকা এসেছিলাম, আমাদের কারো আচরণে, কাজে যদি বাংলার জনগণ আপনারা কষ্ট পেয়ে থাকেন, মনে বাংলার মানুষ আপনারা কষ্ট মনে পেয়ে থাকেন, কোনো বাহিনীর সদস্য আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আমি সকলের পক্ষ থেকে আমি লাল মিয়া আপনাদের কাছে করজোর ক্ষমা চাচ্ছি। আমাদেরকে ক্ষমা করবেন, কারণ আমরা আমাদের
মাত্র 6,500 টাকা বেতন। এটা আপনারা প্রত্যেকেই বুঝেন যে 6,500 টাকা বেতন এটা পসিবল না। এটা আসলে আমাদেরকে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতন আর কাউকেই করা হয়নি। সবচেয়ে বেশি নির্যাতিত বাংলার মাটিতে ছিলাম আমরা কিন্তু শেখ হাসিনা সরকারের জয় গান গেয়েছি যে তাও নিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করে, কিন্তু কোনো লাভ হয়নি। আসলে স্বৈরাচারী সরকার, তার কাছে কোনো কথা বলে না তেল দিয়ে লাভ হয়েছে, না পায়ে ধরে লাভ হয়েছে, না রাস্তায় আন্দোলন করে লাভ হয়েছে। কারণ এককতন্ত্র এই দেশে কায়েম হয়েছিল। তার বিরুদ্ধে কথা বললে আমরা গ্রাম পুলিশ, আমাদের তো চাকরি থাকার প্রশ্নই আসে না। কারণ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান, আওয়ামী লীগের মেম্বার। আমরা সাধারণ একজন গ্রাম পুলিশ প্রত্যেকেই হতদরিদ্র, একেবারে হতদরিদ্র ফ্যামিলির, কোনো প্রতাপশালী বংশের না। পুঁটি মাছের মতো একটা পেট খেলে আরেকটা পিঠে আমাদের কাটা। বাধ্য হয়ে আমরা আমাদের চেয়ারম্যানের, আমাদের মেম্বারের, এমপি মহোদয়গণের তাদের মন জোগানোর জন্য অনেক সময় তাদের পক্ষ নিয়ে কথা বলতে হয়েছে। তাদের রাজি খুশি রেখেই আমাদের চাকরি করতে হয়েছে। তাছাড়া বেতন বন্ধ, ডিউটি বন্ধ, এমনকি মারধরের শিকারও কিন্তু বহু গ্রাম পুলিশ হতে হয়েছে। বাধ্য হয়ে আমরা তখন তার জয়গান গাওয়ার চেষ্টা করছি আমাদের চাকরির রক্ষার্থে, আমাদের বেতন বাড়ার রক্ষার্থে। এছাড়া বাড়তে আর কোনো কিছু না। গ্রাম পুলিশ 1 টাকা ঘুষ খাওয়ার চাকরি এটা না। গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে, গ্রাম পুলিশ কেউ ঘুষ খাওয়ার চাকরিটা এটা কিন্তু না। আমরা পুলিশ না, আমরা গ্রাম পুলিশ। আমাদের গ্রাম পুলিশ সদস্যরা এতদিন ইউনিয়ন পরিষদে ঝাড়ু, চা টানা, বিভিন্ন ধরনের কাজ আমাদেরকে দিয়ে করিয়েছে। এই পৃথিবীর বুকে সবচেয়ে নির্যাতনের শিকার ছিলাম আমরা। ছাত্ররা যখন এই দেশে বৈষম্য বিরোধী ডাক দিয়েছে, আমি হয়তোবা বিশ্বাস করতে পারবো না যারা আমার পেজে যুক্ত আছেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বাদে, হয়তোবা তখন লাইভ দেখতেন, তখন একরকম দেখতেন, এখন লাইভ দেখেন, এখন আরেক রকম দেখেন, বাজে মন্তব্য করেন। প্লিজ ভাই, অনুরোধ ভাই, আমরা সবচেয়ে খুশি বেশি আমরা বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। যখন সরকার পতন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, ভাই মন থেকে বলতেছি, অন্তর থেকে, আমাদের গ্রাম পুলিশের চেয়ে আর বেশি খুশি কেউ হয়নি। কারণ সবচেয়ে নির্যাতনের শিকার আমরা ছিলাম। যারা বিএনপি করতেন তারা যেমন নির্যাতনের শিকার ছিলেন, আপনারা বাড়িতে থাকতে পারতেন না, আপনাদের নামে মামলা হামলা, কোনো কথা বলতে পারতেন না। আমরা ভাই আপনাদের চেয়ে কম ছিলাম না, আমরা আপনাদের সমতুল্য নির্যাতনের শিকার ছিলাম ভাই। তাদের পক্ষে কথা না বললে চাকরি থাকতো না, বেতন আটকানো হইতো, রাব ব্যবহার করা হইতো। এমনকি গ্রাম পুলিশ, আমার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের গায়ে, এই 2-4 জন গ্রাম পুলিশের গায়ে এই পাতি নেতা তারাও হাত তুলেছে। কিছু করার ছিল না ভাই। সবচেয়ে বেশি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা খুশি হয়েছে যখন ছাত্ররা এই বৈষম্য বিরোধী ডাকটা দিয়েছিল। যদিও তাদের সাথে আমরা সরাসরি মাঠে মন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ছাত্র ভাই, অনেকেই ছেলের সমান, ভাইয়ের সমান খুব কম বয়সে, বেশিরভাগই ছেলের সমান। কারণ আমার ছেলে বড়টা কিন্তু বিদেশ থাকে, সে কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করে ডিগ্রিতে ভর্তি হয়ে সে বিদেশ গিয়েছে, তাও বিদেশ গিয়েছে প্রায় 2 বছর হয়ে আসে। আর ছোটো ছেলে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আছেন। তো সেক্ষেত্রে ছাত্ররা বেশিরভাগই আমার ছেলের সমতুল্য হবেন। তো এই আমার ছেলের সমতুল্য ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। আমার ছেলেও ধামরাই নেতৃত্ব, সে ধামরাই যারা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে সে ধামরাই থাকতো। তাকে নিয়ে বহু চিন্তা করতাম, বারবার ফোনে যোগাযোগ রাখতাম যে নিজে সাবধান থাকিস। তো ভাই আমরা সবচেয়ে সন্তুষ্ট। তো যাই হোক, আমরা তদ্রূপ ঢাকাতে যতদিন ছিলাম আমরা ছাত্রদের সহযোগিতা পেয়েছি। আমরা ছাত্রদের ঢাকাতে যে কদিন আমরা আন্দোলন করেছি 21 তারিখ পর্যন্ত, আমরা এই ছাত্রদের অনেক সহযোগিতা পেয়েছি। আমরা যারা রাস্তায় চলাচল করেছেন, জ্যামে বসে আছে, আমরা তাদের সহযোগিতা পেয়েছি। তারা কষ্ট স্বীকার করে বসে আছে, কিন্তু তারা আমাদেরকে খারাপ কোনো কিছু বলেনি। 2-1 জন বলছে, তাদেরকে আমরা বুঝিয়েছি, তারা পরে বুঝেছে। প্রত্যেকটা বাহিনীর সদস্য তারা যখন শুনছে 6,500 টাকা বেতন,
প্রত্যেকেই আমাদের দিকে সহানুভূতির দিকে তাকিয়েছে। অতএব আমি যারা আমার আইডিতে বিভিন্ন ধরনের একটু আমার প্রতি হয়তো বা আপনারা রাগান্বিত, যারা একটু অন্য ধরনের কমেন্ট করেন, আমি আপনাদের কাছে আপনাদের ছোট ভাই হয়ে আপনাদের দেখা গেছে কারো ছেলের বয়স, কারো ছোট ভাইয়ের বয়স, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে সাপোর্ট করার দরকার নাই। 45,870 জন গ্রাম পুলিশকে সাপোর্ট করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। হতে পারে যে আপনার সহযোগিতা, আপনার সাপোর্ট এই 47,000 মানুষের অধিকারটা আদায় করতে সহায়তা হবে। আমরা আনসার বাহিনীর সদস্য না, আমাদেরকে কোনো কিছু কিন্তু দেওয়া হয়নি, কোনো কিছুই দেওয়া হয়নি। শুধু আমাদেরকে আশ্বস্ত করেছে মন্ত্রণালয় থেকে সচিব মহোদয়গণ, আমাদেরকে আশ্বস্ত করেছে তোমাদের যে দাবি দাওয়াগুলো এগুলো আমরা পর্যায়ক্রমে মেনে নেব। লাল মিয়া, তুমি এবার তোমার লোকজন নিয়ে তুমি চলে যাও, আমরা কথা দিলাম তোমাদের দাবিগুলো আমরা মেনে নেব। আমরা যদিও অত শিক্ষিত না, অল্প শিক্ষিত, কিন্তু আসলে অনেক শিক্ষিত অল্প শিক্ষিতের সমান জ্ঞান নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ততটুকু জ্ঞান দিয়েছে। আমি বারবারই মাইকে বলেছি যে কোনো গ্রাম পুলিশ সদস্য যদি, আমি লাল মিয়া ডাক দিয়েছি, আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন, একটা পাবলিকের সাথে খারাপ আচরণ করবেন না, কোনো বাহিনীর সদস্যদের সাথে খারাপ আচরণ করবেন না। আপনার দ্বারা একটা মানুষের জন্য কোনো ক্ষতি না হয়, এই রাষ্ট্রের একটা টাকার সম্পদের জন্য ক্ষতি না হয়। আমি আমার তরফ থেকে যথার্থ চেষ্টা করেছি সম্মানের সাথে এখান থেকে ফিরে এসে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ততটুকু দিয়েছে, সম্মানের সাথে আমরা বাড়ি এসেছি। কোনো কিছুই আমাদেরকে দেওয়া হয়নি, তবুও আমরা স্যারকে বিশ্বাস করি। কারণ কেবল এই দেশটা স্বৈরাচারী মুক্ত হলো, কেবল নতুন সরকার গঠন করেছে। আমরা শুধু আমাদের কষ্টগুলো জানান দেওয়ার জন্য, আমাদের ইচ্ছা ছিল, আমাদের যিনি এই দেশের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস স্যার, তিনি আসলে তার ব্যাখ্যা দিতে গেলে তার ব্যাখ্যার শেষ নেই। একটা কথাই তার ব্যাখ্যা দেব, যিনি নোবেল বিজয়ী তার সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার আর কোনো কিছু থাকে না। নোবেল বিজয়ী দেশে 5টা-10টা ব্যক্তি নাই, এগুলো হাতে গোনা ব্যক্তি থাকে। আর নোবেল বিজয়ী ব্যক্তি, তার ব্যক্তিত্ব না থাকলে তাকে এই সম্মাননা দেওয়া হয় না। আমি স্যারের সম্মান হয়তো বা দিতে পারবো না, কারণ আমরা অতটা শিক্ষিত না, আমাদের ভাষা হয়তো বা অতটা শুদ্ধ ভাষায় আমি বলতে পারবো না। এক বাক্যে একজন উপযুক্ত মানুষের কাছে এই আজকের এই রাষ্ট্রভার এসেছে। আবার এখানে যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন প্রত্যেকেই অত্যন্ত ভালো মনের মানুষ, যা বলার বাহিরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 53 বছরের পরে, স্বাধীনতার 53 বছর পরে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্যই এমন মানুষগুলো জুটিয়ে আল্লাহ পাক দিয়েছে, যারা দায়িত্ব পেয়েছে প্রত্যেকেই খুব ভালো মানুষ। হিরো আলম ভাই, আপনার ভাই লাইফ থেকে চলে যান ভাই, কাজের কোনো কথা নাই ভাই। নিজের ছাড়া তো বুঝেন না, অন্যের কোনো কিছু বুঝেন না। সবসময় আল্লাহ বলছে, নিজে না খেয়ে যে ব্যক্তি অন্যকে খাবার দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির খাবারটা স্বয়ং আল্লাহ নিজে, আল্লাহর রহমত থেকে সেই খাবারের ব্যবস্থাটা আল্লাহ করে দেন। শুধু নিজের চিন্তা করেন ভাই, আমার লাইভে থাকবেন না প্লিজ। খারাপ বলবো না, ভালোভাবে বলবো, মূল কথা নাই ভাই, এইসব কথা বলার জন্য আসছি। যদি ভালো লাগে লাইভে থাকেন, ভালো না লাগলে ভাই চলে যান, চলে যান। কারণ লাইভে মূল কথা কি? কোনো মূল কথা নাই, এগুলোই মূল কথা। একবারও বলেন না মূল কথা বলেন। আমার গলা ফুলে গেছে, এতটাই ফুলে গেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না। অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে এমনি ডাক্তারের যাবতীয় ওষুধ, সবগুলো ওষুধ আমি লাগাতার খেয়ে যাচ্ছি, কিন্তু আমার কিন্তু কাজ হচ্ছে না। কারণ কথা বলতেছি, দৌড়াচ্ছি, আমার ঘুম হচ্ছে না, গোসল হচ্ছে না ঠিকমতো, খাওয়া হচ্ছে না ঠিকমতো, সব মিলিয়ে আবার কথা বলতেছি। আমি কিন্তু তারপরও আমার চিন্তা করতেছি না, সকলের চিন্তা করে। আর লাইভে এসে ব্যস্ত হয়ে যান, বাড়ি বসে থেকে ব্যস্ত হয়ে যান। মূল কথায় আসেন ভাই। যে কথাগুলো বলতেছে এগুলো জরুরি, তাহলে এত কথা বলতেছেন কেন? এগুলো জরুরি। আপনার কি গ্রাম পুলিশ? এটা একটু বলেন, আপনার কি গ্রাম পুলিশ? এই মুহূর্তে এই কথাগুলো বলা জরুরি, কারণ কিছু ব্যক্তিরা তাদের ফেসবুক
থেকে পোস্ট করতেছে, সেগুলো 47,000 গ্রাম পুলিশের জন্য ক্ষতির কারক হয়ে দাঁড়াবে। এই কথাগুলো কি বলা জরুরি না? আপনারা কি মনে করতেছেন খালি জাতীয়করণ দিয়ে দিচ্ছে এটা বলাটা জরুরি নাকি? আপনার কাছে তাই হইতে পারে। আমার কাছে এখন দায়িত্ব এই দেশের দায়িত্ব। আমি MM লাল মিয়া 47,000 গ্রাম পুলিশের নেতৃত্বের যে জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছি। এখন রাষ্ট্রের ক্রান্তি লগ্নের সময় আমরা যেমন আগামীকালকে ত্রাণ বিতরণ করতে যাব, প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। যে যেখান থেকে পারি প্রত্যেকের উচিত মানুষের পাশে দাঁড়ানো, এই সরকারকে সাপোর্ট দেওয়া, এই সরকারের দেশের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো যেন দ্রুত পূরণ করতে পারে। আমাদেরকে সরকারের হাতে হাত মিলিয়ে আমাদের সেইভাবে কাজ করে যেতে হবে। আমরা সেইভাবে যাব। সেখান থেকে আল্লাহ বাসির রাখলে কাল ত্রাণ বিতরণের শেষে এসে আমি রোববার সোমবার চেষ্টা করব আমার যে ছাত্র বাবারা ভাইয়েরা অসুস্থ হয়ে মেডিকেলে আছে, গুরুতর অবস্থায় মেডিকেলে আছে চিকিৎসাধীন, আমি চেষ্টা করব। অনেকেই সহযোগিতার হাত আমার গ্রাম পুলিশেরা যারাই বাড়িয়ে দিচ্ছেন, অনেকেই বলতেছেন ভাই ওষুধ খেতে দিলাম আপনাকে, ভাই টাকাতে থাকছেন দৌড়াচ্ছেন খেতে দিলাম। আমি সেই টাকাগুলো ভাই খাবো না, আমি কালকে নিজে না খেয়ে সেগুলো এই বন্যাকবলিত মানুষের পাশে যতটুকু পারি আমি সহযোগিতা করে আসব। আবার রোববার সোমবার আমি ছাত্রদের জন্য সহযোগিতা করতে যাব। আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় সুস্থ করে দেবেন, এটা আমার মন থেকে বিশ্বাস করি যে আপনাদের দোয়া আছে। আপনাদের দোয়ায় আমি সুস্থ হব। আমার পিছনে টাকা খরচ করার দরকার নাই। এই টাকাগুলো এখন এদের পিছনে খরচ করলে আল্লাহ তাদেরকে সুস্থ করুক। তাদের জন্য সকলেই দোয়া করবেন, এদের জন্য সকলেই দোয়া করবেন। বন্যা কবলিত মানুষদের জন্য দোয়া করবেন, যারা মেডিকেলে ছাত্ররা আছে তাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আরেকটা বিষয়, 100% নিশ্চিত থাকেন শেষ পর্যায়ে বলছিলাম লাইভ খুব কম সময় করব, এখন অনেকেই ব্যস্ত হয়েও পড়েছেন। শেষ কথাটা বলতেছি, আজকে মন্ত্রণালয় গিয়েছিলাম। এমন অবস্থায় মন্ত্রণালয়ে ঢোকা খুব কঠিন, কিন্তু ঢুকতে পেরেছি। আপনারা ভদ্র, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ভদ্রতার পরিচয় দিয়েছেন, আপনাদের সুনাম রয়েছে, আপনাদের সুনাম হয়েছে। আপনাদের সুনামের কারণে আমি মন্ত্রণালয়ে আমি নিজে সেখানে সুনাম অর্জন করতে পেরেছি, সেই কারণে আজকে সেখানে ঢুকতে পেরেছি। সেখানে ঢোকা পসিবল না বর্তমান সময়ে, সেটা এই কি বলে আনসারদের কারণে। আনসাররা এমন একটা নেককারজনক কাজ করেছে যা আসলে বলার বাহিরে। তাদের কি বলবো, কোনো ভাষা বলেই তাদের এত সুন্দর পোশাক, গ্রাম পুলিশের চেয়ে সুন্দর পোশাক। তাদের অনেকের অস্ত্র আছে, তারা অস্ত্র নিয়ে এসেছিল এখানে, ট্রেনিং আছে তাদের। এই ট্রেনিং দেওয়া ব্যক্তিগুলো এমন নেককারজনক কাজ কিভাবে করতে পারলো? গ্রাম পুলিশের কোনো ট্রেনিং নেই, গ্রাম পুলিশ অল্প শিক্ষিত, তারা এত সুন্দরভাবে তাদের আন্দোলন, তাদের দাবি সরকারের কাছে তুলে ধরেছেন, যা মন্ত্রণালয় সন্তুষ্ট। আমাদের মন্ত্রণালয় সন্তুষ্ট, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় 45,870 জন গ্রাম পুলিশের প্রতি তারা সন্তুষ্ট। এই দেশের প্রত্যেকটা মানুষ সন্তুষ্ট। আজকে সেই কারণে আপনাদের কারণে আমি মন্ত্রণালয়ে ঢুকতে পেরেছি। ধন্যবাদ আমার প্রিয় 45,870 জন গ্রাম পুলিশ সদস্য ভাইকে, যারা এসেছিলেন ঢাকায়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও, আপনারা জানেন যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, তো আমার কথা চিন্তা করে যারা এখনও ঢাকা আসেন আমার সেফটির জন্য, যে লাল ভাইয়ের চারপাশে আমরা ছায়ার মতো থাকবো, তাদেরকে ধন্যবাদ। আজকে মন্ত্রণালয়ে এক বাক্যে বলেছে যে আপনাদের কাজ চলমান। গতকাল যে মিটিং হয়েছে, গতকাল মন্ত্রণালয়ে ঢুকতে পারিনি, কথাও বলতে পারিনি। আজকে ঢুকেছিলাম, কথা হয়েছে। সচিব মহোদয় বলেছেন, লাল মিয়া সব বিষয় কিন্তু সব সময় বলা যাবে না। আপনাদের ব্যাপারে মিটিং হয়েছে, মিটিংয়ে সিদ্ধান্তগুলো এখনও লিখিত আকারে হয়নি, স্বাক্ষর হয়নি। অতএব সেই কথাগুলো একান্তই তোমাকে বলা যাবে না। তবে তুমি ভালো মানুষ, তোমাকে আশ্বস্ত করছি সব কিছু তোমাদের পক্ষে, সরকার তোমাদের পক্ষে, সব কিছু তোমাদের পক্ষে। তোমরা খুব ভালো মনের মানুষ, সেই কারণে সব কিছুই তোমাদের পক্ষে হচ্ছে। আমরা এখন তোমাদের স্থানীয় সরকারে এখন তোমাদের কাজগুলোই করে যাচ্ছি, কিন্তু তোমাকে ধৈর্য নিয়ে থাকতে হবে।
তো যাই হোক, এর বাহিরে কিছু আমাকে বলতে নিষেধ করেছে। তো আমি, আপনারা যদি চান যে আপনাদের ক্ষতি হোক, তাহলে আমাকে দিয়ে সেগুলো আপনারা বলাবেন। আমি বলবো না, আমি সেগুলো বলবো না। আমি জানি আপনাদের মঙ্গল হচ্ছে, তার জন্য আপনাদের ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। যারা যারা আমাকে বিশ্বাস করেন, আমার উপর আস্থা আছে, তারা আস্থার জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে আপনারা বিচলিত হবেন না, কারো কথায় বিচলিত হবেন না, কারো কথায় বিচলিত হবেন না। আপনারা যা যা দাবি দেওয়া করছেন, প্রত্যেকটা দাবি বর্তমান সরকার মেনে নিয়েছে। এগুলো আস্তে ধীরে প্রত্যেকটা কাজই হচ্ছে, হবে 100%। ভাই আমি মিথ্যা কথা বলি না, সবরে মেয়ার ফলে আমি মিথ্যা কথা বলি না ভাই। আমি সত্য কথা বলার কারণে আমি ফেসবুকে খুব একটা ভাইরাল না, সত্য কথা, শুধু সত্য কথা বলার কারণে। কারণ আমি চকল ঘোরের মতো সত্য বলি, আমার পক্ষে কেউ থাক কেউ না থাক। সেই আমি বলতেছি আপনাদের সব কিছুই হবে, তার জন্য একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে। কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটিকে আমার চাকরির বয়স চলে 15 বছর, আমি নিজেই তাকে দেখেছি। আপনারা যাদের চাকরির বয়স বেশি, আপনারা তাকে আরও বেশি দেখেছেন। আর যাদের চাকরি 2-4-5 বছর, তারা তো 5 বছর কর্মচারী ইউনিয়নকে দেখে আসছেন। তাহলে আমরা কেবল, আপনারা আমাদের হাতে দায়িত্ব দিয়েছেন, আপনাদের কারণে আমরা দায়িত্ব পেয়েছি। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, তাদের কারণে, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট হবে। আপনাদেরকে ইয়াং জেনারেশন যারা আছেন ধন্যবাদ দিলেও ছোট হবে। আপনাদের কারণে আমরা একটা জায়গা এখানে পেয়েছি, সম্মান পেয়েছি। আমাদেরকে একটু সময় দেন। যাদেরকে বছরের পর বছর দেখতেন, আশা নিয়ে চাতক পাখির মতো তাকে থাকতেন, আর আমাদেরকে একটু সময় আপনারা দেন। এইটুকু বুঝবেন যে সরকারি যে কোনো বরাদ্দ, আপনার যেহেতু গ্রাম পুলিশ, আপনার ইউনিয়ন পরিষদের উপাধি দিয়েই বলি, একটা রাস্তা সরকারিভাবে এই সরকারি বাজেট আনতে গেলে সেই রাস্তাটা থানা থেকে ইঞ্জিনিয়ার ছাড়া সে মাপে, সেই প্রতিবেদন তিনি উপজেলায় দাখিল করে, সেই প্রতিবেদন আবার ঢাকাতে এই উপজেলা পরিষদে যায়, সেটা আবার বাছাই হয়, তারপরে আবার মাপতে যায়। অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো করার পরে একটা রাস্তার বরাদ্দ আসে। আর আপনারা বাংলাদেশে 45,870 জন গ্রাম পুলিশ সদস্য, আপনাদের বেতন, আপনাদের জীবন মান, এগুলো তদ্রূপ ওরকম। আজকে গতকালকে প্রস্তাব হয়েছে, সেগুলো এখানে বিশ্লেষণ হবে। 2 বার ছাড়া 4 বার মিটিং হবে, 4 বার কথা হবে, চিঠি আকারে হবে। চিঠি আকার হওয়ার পরে তারপরে সেটা বাস্তবায়ন হবে। তার জন্য অবশ্যই যারা জ্ঞানী, তারা মাথায় লোড নেবেন না, তারা অবশ্যই ধৈর্য সহকারে বসে থাকবেন। সর্বোপরি যিনি সকল ক্ষমতার অধিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন, তাকে ডাকবেন যে আমরা দীর্ঘদিনের অবহেলিত, আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও। আমাদের জন্য পারলে দোয়া করবেন যে যারা আমাদের জন্য দৌড়াচ্ছে, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, তারা যেন আমাদের কাজগুলো সমাপ্ত করে এই বাংলার মাটিতে তারা প্রমাণ করতে পারে যে চেষ্টা করলে সব কিছুই সম্ভব, সততার সাথে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। এটা যেন আমরা প্রমাণ করতে পারি। আমি প্রত্যেকটা জেলার পূর্বের, বর্তমানে কমিটি নাই, কমিটি ভ্যানিশ, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, সেটা কিন্তু সেই আজকে না, সেই 21 তারিখের আগেই সেটা ভ্যানিশ। আমরা সচিবালয়ে যেদিন বসেছিলাম চারদিকে, সেদিন থেকে কর্মচারী ইউনিয়ন সচিবালয়ে বিলুপ্ত ঘোষণা দিয়েছে, বাতিল ঘোষণা করেছে। সাথে সাথে স্যার আমাকে বলেছিল, জেলাল মিয়া, আপনি আপনার বৈষম্য বিরোধী যে গ্রাম পুলিশ কমিটি, এখন তো সমন্বয় কমিটি করেছেন, এই সমন্বয় কমিটি এটা কিন্তু কমিটি না, এটা আপনারা আন্দোলন চালাচ্ছেন। এই আন্দোলনের এই কয়দিন আপনি এই কমিটি ব্যবহার করতে পারবেন। কাল যদি আন্দোলন ছেড়ে বাড়ি চলে যান, তখন কিন্তু আর সমন্বয় কমিটি আপনি দিতে পারবেন না। এটা হলো আন্দোলন চলাকালীন সময় সমন্বয় কমিটি, আন্দোলনের জন্য। আপনারা কীভাবে কী করবেন, পরিকল্পনা করবেন, কয়জন সমন্বয়কারী মিলে করবেন, তার নামই হচ্ছে এই কমিটিটা। কিন্তু আপনি দ্রুত 64 জেলা থেকে শিক্ষিত, মার্জিত, বুদ্ধিমান, সৎ, নিষ্ঠাবান গ্রাম পুলিশ দিয়ে একটি কমিটি দ্রুত দাখিল করে। আমি স্যারকে বলেছিলাম, স্যার তার জন্য 2-4 দিন সময় অবশ্যই লাগবে, আমাকে দিতে হবে। হ্যাঁ ভাই, প্রত্যেক উপজেলায় আছে। আমার প্রিয় একটি ভাই লিখেছেন, আলামিন চৌধুরী। ভাই বললে ভুল হবে, আলামিন আমার ছেলের নাম। তো আপনি যাই হোক, হয় আমি আপনার বয়সে বড় হলে বাবা বলবো, আর বয়সে ছোট হলে ছেলেই বলবো। আলামিন আমার ছেলের নাম। হ্যাঁ,
ওই কমিটিটাও প্রত্যেকটা থানা জেলাতে আছে, কিন্তু সেটা কিন্তু এই বর্তমানে আপনারা দেখেছেন, বর্তমানে সেই কমিটির থেকে সেই সমন্বয়কারীরা কিন্তু এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। এইখানে সেটার নামকরণ করা হয়েছে উপদেষ্টা কমিটি। উপদেষ্টা কমিটি সেই নাম কিন্তু আর বৈষম্য বিরোধীতে নেই। বৈষম্য বিরোধী ছাত্র যে কমিটিতে ছিল নামটা কিন্তু সেটা আর নেই। সেই সমন্বয় কমিটি সেটা এখন রূপান্তরিত হয়েছে এই দেশের প্রধান উপদেষ্টা, আর তারপরে বাকিরা অন্যান্য দপ্তরের উপদেষ্টা হিসেবে রূপান্তরিত হয়েছে। ভাই বিতর্কে যাবেন না, যদি না বুঝেন আমার মেসেঞ্জারে বলবেন, আমি আপনাদেরকে বোঝাবো। তো যাই হোক, স্যার 3 দিনের মধ্যে কমিটি চেয়েছিল, 2 দিনের মধ্যে আমি দিতে পারিনি। আমি একটু সময় নিয়ে আজকে কমিটি সাবমিট করেছি, অনুমোদন হয়েছে। আজকে কমিটি ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় কমিটি আজকে সাবমিট করা হয়েছে, অনুমোদন হয়েছে। এখন 64 জেলায় আপনারা যারা শিক্ষিত মার্জিত, যারা ফেসবুক ব্যবহার করতে পারেন, একজনের ভুল আরেকজন ধরতে পারেন, আমি ভুল করলেও ধরতে পারেন, আপনারা এমন ছেলেদের দরকার এখানে। কারণ আমারও কোনো ভুল থাকলে আপনারা যারা এই উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে থাকবেন তারা যেন আমাকে পরামর্শ দিতে পারেন যে লাল ভাই এটা ভুল হচ্ছে, এটা এভাবে না এইভাবে হবে, এ পরামর্শ দিতে পারেন। যাদের সৎ সাহস আছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন, তাদেরকে নিয়ে খুব দ্রুত জেলা কমিটি করা হবে। পূর্বের কমিটির যারা জেলা কমিটিতে আছেন সেখান থেকে যদি কোনো ব্যক্তি থাকে যে সে ওই জেলার লোকজন, ওই জেলার গ্রাম পুলিশ যারা আছেন, থানার গ্রাম পুলিশ যারা আছেন, তারা সকলেই সাপোর্ট করেন যে সেই জেলার সভাপতি ভালো, ভদ্র, সে খারাপ না, তাহলে সেও এই কমিটিতে জায়গা পাবে। নতুন একজন, পুরাতন একজন, এইভাবে সমন্বয় করে, নতুন পুরাতনের সমন্বয় করে, সিনিয়র জুনিয়র সমন্বয় করে আমরা এই জেলা কমিটি করব খুব দ্রুত। প্রত্যেকটা ডিসি স্যার মহোদয়গণের যে কার্যালয়, ডিসি অফিস, সেখানে খুব দ্রুত আমরা আমাদের বর্তমান বৈষম্য বিরোধী যে কমিটি মন্ত্রণালয়ে অনুমোদন করা হলো, সেই কমিটিটি আমরা প্রত্যেকটা জেলা পর্যায়ে স্যারদের কাছে আমরা পৌঁছে দিব খুব দ্রুত। আর প্রত্যেকটা জেলা কমিটি খুব দ্রুত গঠন করা হবে। আর জেলা কমিটির দায়িত্বে থানা কমিটি গঠন করা হবে। ইয়ংয়েরা এগিয়ে আসুন, প্রতিবাদীরা এগিয়ে আসুন। হ্যাঁ ভাই, ঘুম পারবো ভাই, ধন্যবাদ ভাই। তাও একটা ভাই আমার লিখেছে যে ভাই ঘুম পারেন, ধন্যবাদ ভাই। তো যাই হোক, আপনাদের কমেন্ট পড়তে গেলে আমার আবার অনেক সময় লেগে যাবে ভাই। আরেকটা কথা বলি, কারোরই চাকরি যাচ্ছে না। অনেকেই অনেক কমেন্ট করবেন, আমি এক বাক্যে কিছু আপনাদের যে সন্দেহগুলো দূর করে দিচ্ছি। এখানে একজন ব্যক্তিরও চাকরি যাচ্ছে না। আমি এই আন্দোলনটা যেভাবে আপনাদের সাথে নিয়ে সাকসেস করেছি, যে মামলাটি, সেই মামলাটিরও প্রধানবাদী আমি। সেই মামলাটি খুব অল্প সময়ের ভিতরে সেই মামলাটিও নিষ্পত্তি করে আসবো। সেটাও বুঝতে পারবেন যে লাল ভাই আসলেই লাল ভাইয়ের সাথে যারা চলে, লাল ভাই প্রত্যেকটা ব্যক্তিত্বকে নিয়ে সাথে নিয়ে, আমি জানি এখন ইয়াং জেনারেশন আমাকে আমার সাথে আছে, তাদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। তো এই মামলাটাও খুব দ্রুত আমি নিষ্পত্তি দেবো, খুব দ্রুত, খুব দ্রুত। প্রতিদিন শুনানি হয়, প্রতিদিন তালিকায় থাকে, সেগুলো আর থাকবে না ভাই। এখন তো সচিবালয়ের কাজ মোটামুটি শেষের দিকে। স্যার কিন্তু আমাকে বলেছে একটু ধৈর্য নিতে। আপাতত আমরা 10-15টা দিন ধৈর্য ধরবো। আজকে স্যার নিজে অসুস্থ ছিলেন, স্যার মেডিকেলে ছিলেন, স্যার এখানে উপস্থিত হয়নি। সিনিয়র যুগ্ম সচিব স্যার তিনি, তারপরে যে দায়িত্বে আছে সচিব স্যার, তার সাথে আমার কথা হয়েছে। আর যুগ্ম সচিব স্যারের সাথে আমার ফোনে কথা হয়েছে। এই অসুস্থ অবস্থায় স্যার 4বার আমার ফোন ধরেছে, 4বার। স্যার আমাকে বলেছিল আমি অসুস্থ, মেডিকেলে আছি। আর দ্বিতীয়ত কথা, কমপক্ষে যেহেতু দেশের এই অবস্থা, শিথিল হতে 10-15টা দিন ধৈর্য ধরো, 10-15টা দিন ধৈর্য ধরো। আমি তোমাদের কাজগুলো করতেছি, তার জন্য তোমরা 10-15টা দিন ঠান্ডা মাথায় থাকো। আমিও স্যারকে কথা দিয়েছি, স্যার আমি বিরক্ত করব না। আমার আপনার প্রতি, এই রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের প্রত্যেকটা উপদেষ্টার প্রতি, প্রধান উপদেষ্টার প্রতি আমার বিশ্বাস আছে, আস্থা আছে। সেই জায়গা থেকে আমি আপাতত আপনাকে 10-15 দিন স্যার বিরক্ত করব না। অথবা মাঝে মাঝে ফোন দিয়ে একটু খোঁজখবর স্যার আপনার নেব, এর বাইরে করব না। আর যদি স্যার আসি, হয়তো বা ঢোকার একটু অনুমতি করে দিবেন, তাহলে সামনাসামনি আপনার কাছ থেকে বর্তমানে আপডেট কি একটু জেনে নিলাম। এতটুকু স্যারকে বলে রেখেছি। তো সেক্ষেত্রে লাইভ থেকে বেরিয়ে যাওয়ার আগে আবারও বলতেছি, যারা থানা উপজেলাগুলোতে পূর্বের সভাপতি আছেন, ভাই নিজের ভাগ্যটা পরিবর্তন করার চেষ্টা করুন। আপনাদের পায়ে ধরি, একটা ব্যক্তি গ্রাম পুলিশ হয়ে থাকলে ফেসবুকে আপনি
লাল আপনার পায়ে ধরেন আগে একটা কূপ দিছিল, লাল আপনার পায়ে একটা কূপ দিছিল, চাকু দিয়ে একটা কূপ দিছিল, বা আপনার পায়ে ধরি আপনার এসে আমারে, আপনার মনের ক্ষোভ থাকলে আমি ঠিকানা দেবো, আসেন, আসে আপনার যতটা ক্ষোভ আছে 4টা থাপড় দিলে খুব মিটবে, 2টা বাড়ি দিলে খুব মিটবে, যদি মনের রাগ অভিমান মিটে আপনি ঠিকানা দেবো, আপনি এসে আমার 2টা চটকানা দেন, 2টা বাড়ি দেন, 2টা কূপ দেন, কিচ্ছু বলবো না ভাই 47,000 গ্রাম পুলিশের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের সাথে আমি কোনো কিছু বলবো না। তবে ভাই পায়ে ধরে অনুরোধ করি, ফেসবুকে বিরুদ্ধে কোনো পোস্ট আপনারা করবেন না, এতে করে আমাদের ভাগ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা একটা সুশৃঙ্খল বাহিনী, সেটা পরিচয় আমরা ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা দেব। ফেসবুক মিডিয়াটা এখন বিশাল একটা বিষয়, তো আমরা এখানে আমাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতার পরিচয়টা দেব। যদি আপনাদের আবারও বলছি, যদি কারো আমার প্রতি রাগ অভিমান ঘৃণা খুব থাকে, আমার এই ইমোতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যদি তাতেও আপনার মন না ভরে, তাহলে ভাই আপনি আইসে আপনার যা খুশি আমার করে যাইবেন, কিন্তু মাপ চাই আপনারা কেউ ফেসবুকে এসে কোনো ব্যাখ্যা, সরকারি রাষ্ট্রীয় কোনো বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। চিঠি, অমুক তমুক, বেতন বেতন স্কেল, কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, কারণ আমি মন্ত্রণালয়ে যাচ্ছি, আমি যা জানি আপনি তা জানেন না। কোনোটার ব্যাখ্যা আমি যদি সেখানে জানতে পারি, আমি পরবর্তীতে লাইভে এসে আপনাদেরকে ব্যাখ্যা করে সেগুলো বুঝিয়ে আমি দেব। আপনাদের পায়ে ধরে মাপ চাচ্ছি, বিনীতভাবে মাপ চাচ্ছি। বিশেষ করে উজ্জ্বল, ফরিদপুরের উজ্জ্বল, মেহেদি হাসান উজ্জ্বল ভাই, আপনার পা 2টা ধরে মাপ চাই। যদি আয়সা মাপ চাইতে বলেন, তাহলে আমি ফরিদপুর ভাই আসবো, আপনার বাড়িতে আসবো, আপনার ইউনিয়ন পরিষদে আসবো। যদি আমার কোনো আচরণে আপনি এই কষ্ট পেয়ে থাকেন ভাই, আপনার পা 2টা ধরে মাপ চাচ্ছি। উজ্জ্বল ভাই, আপনি বেশিরভাগ পোস্ট করতেছেন, তো কার ক্ষতি করবেন? আপনি আপনার নিজের ক্ষতি করবেন, আমার ক্ষতি করা কোনো বিষয় না। আমাকে তো মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হয়েছে, তাতেও আমি ভয় পাই নাই, আমি কিন্তু আসতেছি, কাজ করার জন্য আসতেছি ভাই। মরে গেলে দুঃখ নাই, কিন্তু গ্রাম পুলিশের ক্ষতি হইলে দুঃখ। 47,000 গ্রাম পুলিশের যদি ক্ষতি হয়, আমার সাথে যারা আছে প্রত্যেকেই জানে যে লাল মৃত্যু বরণ করতে শিকার আছে, কিন্তু গ্রাম পুলিশের ক্ষতি হইলে লাল সেটা মাইনা নেবে না। আমি মৃত্যু বুলেটের সামনে দাঁড়াতে পারবো, কিন্তু 47,000 গ্রাম পুলিশের ক্ষতি হোক সেটা আমি পারবো না। প্রয়োজনে আপনি বলবেন, আপনার ইউনিয়ন পরিষদে আসে আপনার পা 2টা জড়িয়ে ধরে আমি মাপ চাবো। আর এই ধরনের জান্নাতুল ফেরদৌস আছেন কুড়িগ্রামের নাগেশ্বরীর, আরেকটা গ্রাম পুলিশ সদস্য আছেন রফিকুল, আমি আপনাদের বাড়িতে এসে আপনাদের পা ধরে মাপ চাবো। আমি কুড়িগ্রাম যাবো, আপনার পা ধরে মাপ চাবো। রফিকুল সাহেব, মেহেদি সাহেব, জান্নাতুল সাহেব, আপনারা আমার চেয়েও জ্ঞানী, আমি আপনাদেরকে সম্মান জানাচ্ছি। আমি আপনাদের পা ধরে মাপ চাবো। আপনারা অযথা এই আমার বিপক্ষে পোস্ট করেন না। আমার বিপক্ষে পোস্ট করা মানে এই বর্তমানে 47,000 গ্রাম পুলিশের বিপক্ষে পোস্ট করা। হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাই। ইমন ভাই, দেখি আজকে আমার ছেলের নামেরা ইমন ভাই বলা ভুল, ইমন আমার ছোট ছেলের নাম, আমার বড় ছেলের নাম আলামিন। তো আমার আরেকটা বাবা হয়ে গেলাম আমি। তো হ্যাঁ বাবা, ঘুমাবো, অবশ্যই ঘুমাবো, আজকে একটু ঘুমাবো, কারণ কালকে আবার সারাদিন দৌড় পারবো, আজকে ঘুমাবো। তো যাই হোক, অনেক কথা হইলো, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমার দোয়া রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ বাক্যে একটি কথা কি, আপনারা, আমি কথা বললে সমস্যা, আমার গলায় কথা, ডাক্তার কথা বলার জন্য নিষেধ করে দিয়েছে। আমার ফোনটা আপাতত গ্রামীণ নাম্বারটা এই সুমনের কাছে, গ্রামীণ মোবাইলটা সুমন রিসিভ করে সুমন কথা বলে। আপনারা সুমনের সাথে কথা বলবেন যদি কোনো বিষয় জানা থাকে। আপাতত আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের সাথে কথা বলতে পারছি না সেজন্য, কারণ কথা বললে আমার গলা ঠিক হবে না। আমি একটু সুস্থ হই, আপনাদের ঘরে ঘরে যাব, কার কী সমস্যা আছে, সমস্যাগুলো বাংলাদেশের বর্তমান সরকার সবগুলোই সমাধান করবে, সবগুলোই। আর তারই একজন বার্তাবাহক হিসেবে আমি আপনাদের ঘরে ঘরে যাব, কার কী সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের বার্তাবাহক হিসেবে আবার ঢাকা আসবো। আমি চেষ্টা করব প্রত্যেকের সমস্যাগুলো সমাধান করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
ওয়া বারাকাতুহু।